একটা শান্ত রাতে যখন মধ্যপ্রাচ্যের আকাশে তারাগুলো যেন নীরবে সাক্ষী দিচ্ছে, তখনই সবকিছু বদলে গেল। কোনো বড়সড় বিস্ফোরণ নয়, কোনো উচ্চ শব্দের ঘোষণা নয়, শুধু একটা ছায়ার মতো অদৃশ্য শক্তির উত্থান। ইসরায়েলের আয়রন ডোম, যেটা বছরের পর বছর ধরে মিসাইলের বৃষ্টিকে আটকে দিচ্ছে, সেটা হঠাৎ করে অসহায় হয়ে পড়ল। আর আমেরিকার অত্যাধুনিক রাডার নেটওয়ার্ক, যা সবকিছু দেখে, সবকিছু শোনে, সেটা যেন অন্ধ হয়ে গেল। কি এমন ঘটল যে এইসব শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এক রাতে অকেজো হয়ে গেল? উত্তরটা লুকিয়ে আছে ইরানের একটা নতুন প্রযুক্তির মধ্যে, যেটা এখন পুরো অঞ্চলকে নতুন করে গড়ে তুলছে। এটা কোনো সাধারণ খবর নয়, এটা একটা রহস্যময় গল্প, যেখানে প্রত্যেকটা ধাপে সাসপেন্স লুকিয়ে আছে, আর প্রত্যেকটা মোড়ে একটা নতুন চমক অপেক্ষা করছে। আমরা যখন এই গল্পটা শুরু করি, তখন মনে রাখতে হবে যে মধ্যপ্রাচ্যের রাজনীতি সবসময় একটা জটিল জালের মতো। ইসরায়েল এবং আমেরিকা দীর্ঘদিন ধরে এই অঞ্চলে আধিপত্য বিস্তার করে আসছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে অবৈধ করে তুলেছে। আয়রন ডোমের মতো সিস্টেমগুলো হাজার হাজার মিসাইলকে আটকে দিয়েছে, আর আমেরিকার রাডারগুলো সবকিছু নজরে রেখেছে। কিন্তু গত এক মাসে কিছু একটা বদলেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC থেকে একটা ঘোষণা এলো, যেটা প্রথমে অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয়েছিল। মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর, IRGCর একজন শীর্ষ নেতা, একটা প্রেস কনফারেন্সে বললেন, আমাদের নতুন অস্ত্রগুলো শত্রুর সব প্রতিরক্ষাকে অতিক্রম করতে সক্ষম। এটা আর কোনো স্বপ্ন নয়, এটা বাস্তব। কিন্তু কি এই নতুন অস্ত্র? কেন এটা এতটা ভয়ঙ্কর? এখানেই শুরু হলো সাসপেন্স। জেনারেল পাকপুরের কথাগুলো শোনার পর পেন্টাগন থেকে তেল আভিভ পর্যন্ত একটা অস্বস্তিকর নীরবতা ছড়িয়ে পড়ল। কেউ কেউ ভাবলেন এটা শুধু প্রোপাগান্ডা, ইরানের আরেকটা ব্লাফ। কিন্তু ধীরে ধীরে খবর বেরোতে শুরু করলো যে এটা কোনো ফাঁকা কথা নয়। ইরানের এই নতুন মিসাইল, যেটাকে তারা স্টেলথ মিসাইল বলছে, এটা রাডারের চোখ ফাঁকি দিয়ে উঠতে পারে। এটা যেন একটা ভূতের মতো, অদৃশ্য, অপ্রতিরোধ্য। কিন্তু কিভাবে এটা সম্ভব হলো? উত্তরটা লুকিয়ে আছে একটা গোপন যুদ্ধের মধ্যে, যেটা বিশ্ব মিডিয়া অনেকটা আড়াল করে রেখেছে। সেই যুদ্ধটা ছিল মাত্র 12 দিনের, কিন্তু তার প্রভাব এখনও অনুভূত হচ্ছে। যুদ্ধটা শুরু হয়েছিল গত বছরের শেষ দিকে, যখন উত্তেজনা চরমে পৌঁছেছিল। ইসরায়েল এবং আমেরিকা ভেবেছিল যে তারা ইরানকে সহজেই দমিয়ে দিতে পারবে। কয়েকটা স্ট্রাইক, কয়েকটা বোমা এবং সব শেষ। কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম। প্রথম দিনেই মিসাইলের আক্রমণ শুরু হলো ইরানের সামরিক ঘাঁটিতে। আয়রন ডোম চালু ছিল, রাডারগুলো সতর্ক, কিন্তু ইরানের জবাবটা এলো অপ্রত্যাশিতভাবে। তারা শুধু মিসাইল ছুড়ল না, তারা একটা সমন্বিত আক্রমণ চালালো, যেখানে ড্রোন, ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইল একসাথে কাজ করলো। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাগুলো দিশেহারা হয়ে পড়ল। কয়েকটা মিসাইল আটকালো, কিন্তু বেশিরভাগ লক্ষ্যে পৌঁছে গেল। তেল আভিভের রাস্তায় সাইরেন বাজতে শুরু করলো, মানুষজন আশ্রয় খুঁজতে ছুটলো। কিন্তু এখানেই শেষ নয়, যুদ্ধটা আরও গভীরে গেল। দ্বিতীয় দিনে আমেরিকা যোগ দিল। তাদের বিমানবাহিনী ইরানের পারমাণবিক সাইটগুলোতে হামলা চালালো। ফোর্দো, নাতাঞ্জ, ইস্ফাহান। এটা ছিল একটা বড় দুঃস্বপ্ন। পেন্টাগন ভেবেছিল এতে ইরান ভয় পেয়ে পিছিয়ে যাবে, কিন্তু ইরানের নেতারা অন্যরকম সিদ্ধান্ত নিল। জেনারেল পাকপুর পরে বলেছেন, আমরা টিট ফর ট্যাট নিয়েছিলাম। আমরা আমাদের সাইটে হামলা করলে আমরা তাদের ঘোষিত আঘাত করব। আর তখনই এলো সেই মুহূর্ত যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিল। ইরানের মিসাইল ইউনিটগুলোকে লক্ষ্য করলো আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটি, কাতারের আল উদেইদ এয়ারবেস। রাতের অন্ধকারে 14টা শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল উড়ে গেল। এগুলো রানওয়ে এবং হ্যাঙ্গারে আঘাত করলো। আমেরিকার দামি যুদ্ধ বিমানগুলো আগুনে পুড়ে গেল। পেন্টাগন এই খবরটা গোপন রাখার চেষ্টা করলো, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়ল। বিশ্ব দেখল যে সুপার পাওয়ার আমেরিকাও অভেদ্য নয়। কিন্তু এখানে সাসপেন্সটা আরও বাড়ল। যুদ্ধের মাঝামাঝি সময় যখন উভয় পক্ষই ক্লান্ত হয়ে পড়ছিল, তখন একটা গোপন বার্তা এলো। জেনারেল পাকপুর নিজেই পরে এটা ফাঁস করলেন। আমেরিকা, যারা সবসময় ইরানকে হুমকি দিয়ে আসছে, তারা পেছনের দরজা দিয়ে একটা মেসেজ পাঠালো, আপনারা যদি আর আঘাত না করেন, আমরাও আর করব না। এটা কোনো সাধারণ প্রস্তাব নয়, এটা ছিল একটা স্বীকারোক্তি। আমেরিকার মনোবল ভেঙে পড়েছিল, তাদের মিসাইল স্টক কমে আসছিল। ইরানের আক্রমণগুলো এতটা নিখুঁত ছিল যে তারা টিকতে পারছিল না। 12তম দিনে যুদ্ধ থামল, কিন্তু বিজয়ী হিসেবে উঠে এলো ইরান। ইসরায়েল এবং আমেরিকার লেজ গুটিয়ে পিছু হটল, একটা বন্ধুরাষ্ট্রের মাধ্যমে যুদ্ধবিরতির অনুরোধ করল। ভাবুন তো, যে দেশটা বিশ্বকে নেতৃত্ব দেয়, সেই দেশটা ইরানের কাছে প্রাণ ভিক্ষা চাইছে। এই যুদ্ধটা শুধু একটা সামরিক ঘটনা নয়, এটা একটা শিক্ষা। ইরান বুঝতে পেরেছে যে প্রচলিত অস্ত্র দিয়ে আর চলবে না। তারা এখন স্টেলথ প্রযুক্তির দিকে ঝুঁকছে, যেটা রাডারকে ফাঁকি দেয়। জেনারেল পাকপুর বলেছেন, শত্রুরা ভেবেছিল আমরা দুর্বল, কিন্তু আমরা প্রমাণ করেছি যে
আমাদের শক্তি আদর্শে এবং প্রযুক্তিতে। এই নতুন মিসাইলগুলো মাঝপথে সিদ্ধান্ত নিতে পারে, নিজের টার্গেট খুঁজে বের করতে পারে। এটা কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে যুক্ত, যা যুদ্ধক্ষেত্রকে বদলে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন যে এটা ইসরায়েলের ডেভিড স্লিং এবং আয়রন ডোমকে চিরতরে অকেজ করে দেবে। কিন্তু কেন এই ঘোষণা? কি লুকিয়ে আছে এর পেছনে? যুদ্ধের পর থেকে ইরানের বিজ্ঞানীরা দিন রাত কাজ করছেন। তারা রাশিয়া বা চীনের প্রযুক্তির উপর নির্ভর করছে না, তারা নিজস্ব উন্নয়ন করছে। এই স্টেলথ মিসাইলগুলো শুধু অদৃশ্য নয়, এগুলো অত্যন্ত নিখুঁত। যুদ্ধে দেখা গেছে যে ইরানের প্রত্যেকটি হামলা সুপরিকল্পিত ছিল। তারা ইসরায়েলের সামরিক ঘাঁটি, রাডার স্টেশন এবং জ্বালানি অবকাঠামো লক্ষ্য করেছিল। হাইফা রিফাইনারি বন্ধ হয়ে গেল, নেভাতিম এয়ারবেস অচল হয়ে পড়ল, ইসরায়েলের অর্থনীতি ধাক্কা খেল, আর আমেরিকার লজিস্টিক্স ভেঙে পড়ল। এখন ইরান বলছে যে তারা আরও শক্তিশালী হয়েছে। জেনারেল পাকপুরের কথায় আমরা প্রস্তুতি অব্যাহত রাখব, কারণ শত্রুরা তাদের দুর্বলতা কাটাতে চেষ্টা করছে। কিন্তু এই গল্পটা এখানে শেষ হয় না। বিশ্ব এখন অপেক্ষা করছে যে পরবর্তীতে কে হবে। ইরান কি এই প্রযুক্তি ব্যবহার করে নতুন আক্রমণ চালাবে, নাকি এটা শুধু একটা সতর্ক বার্তা? পেন্টাগনে এখন আলোচনা চলছে ইসরায়েলের উত্তেজনা। এটা যেন একটা থ্রিলার মুভির মতো, প্রত্যেকটা দৃশ্যে নতুন রহস্য, নতুন ভয়। ইরান এখন আর শুধু একটা আঞ্চলিক শক্তি নয়, তারা বিশ্বমঞ্চে একটা বড় খেলোয়াড়। আর এই পরিবর্তনটা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। এখন আসুন আরও গভীরে যাই। এই যুদ্ধের শুরুটা কিভাবে হলো? সবকিছু শুরু হয়েছিল একটা ছোট ঘটনা থেকে, যেটা ধীরে ধীরে বড় হয়ে উঠল। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের একটা অপারেশন, যেখানে তারা ইরানের একজন শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করেছিল। জেনারেল কাসেম সুলাইমানের মতো লোকদের হত্যা করে তারা ভেবেছিল ইরান দুর্বল হয়ে পড়বে। কিন্তু ইরানের শক্তি একজন ব্যক্তির উপর নির্ভর করে না, তাদের কমান্ড চেইন এত দৃঢ় যে একজন গেলে অন্যজন উঠে আসে। যুদ্ধের প্রথম দিনে ইসরায়েল ভেবেছিল ইরান হয়তো 5 থেকে 6টা মিসাইল ছড়বে, তারপর থেমে যাবে। কিন্তু ইরান চালালো একটা বিশাল অভিযান। হাজার হাজার ড্রোন আকাশে উড়ল, মিসাইলের বৃষ্টি শুরু হয়ে গেল। ইসরায়েলের আয়রন ডোম ওভারলোড হয়ে গেল, অনেক মিসাইল ফাঁকি দিয়ে পৌঁছে গেল। তেল আবিবের আকাশে বিস্ফোরণের শব্দ, মানুষের চিৎকার, সব মিলিয়ে একটা ভয়াবহ দৃশ্য। তৃতীয় দিনে আমেরিকা ঢুকলো, তাদের বিমান থেকে বোমা পড়ল ইরানের পারমাণবিক সাইটে। ফোর্দৌতে বিস্ফোরণ, নাতানজে ধ্বংস, কিন্তু ইরান থামল না। তারা জবাব দিল আল উদেইরে। 14টা মিসাইল, প্রত্যেকটা নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হানলো। আমেরিকার পাইলটরা সকালে উঠে দেখল তাদের বিমানগুলো ছাই হয়ে গেছে। পেন্টাগনে প্যানিক শুরু হলো। তারা ভেবেছিল ইরানের ক্ষমতা সীমিত, কিন্তু ইরান প্রমাণ করলো যে তারা একটা আক্রমণাত্মক পরাশক্তি। যুদ্ধের মাঝে কয়েকটা গোপন মিটিং হলো, যেখানে আমেরিকার নেতারা আলোচনা করলো কি করা যায়। কিন্তু ইরানের মিসাইলগুলো থামছিল না। প্রত্যেকদিন নতুন আক্রমণ, নতুন ধ্বংস। যুদ্ধের 7ম দিনে একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটল। ইরানের একটা ড্রোন আমেরিকার একটা যুদ্ধজাহাজের কাছে পৌঁছে গেল, কিন্তু হামলা করলো না, শুধু সতর্ক করলো। এটা ছিল একটা মেসেজ, আমরা পারি কিন্তু থামতে চাই না। আমেরিকার নেভি কমান্ডাররা ভয় পেল। তারপর তারা সেই গোপন বার্তা একটা নিরপেক্ষ দেশের মাধ্যমে আমেরিকায় বলল, থামুন, আমরাও থামবো। ইরান সে প্রস্তাব গ্রহণ করলো, কিন্তু তাদের শর্তে। যুদ্ধ থামলো 12তম দিনে, কিন্তু বিশ্ব বদলে গেল। ইরান এখন নতুন প্রযুক্তি নিয়ে এগোচ্ছে, স্টেলথ মিসাইল, স্মার্ট ওয়েপন্স, এআই ভিত্তিক সিস্টেম। তারা বলছে যে ভবিষ্যতের যুদ্ধ প্রযুক্তির যুদ্ধ। আমেরিকা এবং ইউরোপের এআই ব্যবহার দেখে ইরান নিজেই সিস্টেম উন্নয়ন করেছে। এখন প্রশ্ন উঠেছে, এই নতুন মিসাইল কতটা শক্তিশালী? বিশ্লেষকরা বলছেন যে এটা রাডারকে ফাঁকি দিয়ে উঠতে পারে, মাঝপথে টার্গেট চেঞ্জ করতে পারে। ইরানের বিজ্ঞানীরা এটা তৈরি করেছে যুদ্ধের অভিজ্ঞতা থেকে। তারা দেখেছে যে প্রচলিত মিসাইলগুলো সহজেই আটকানো যায়, তাই তারা স্টেলথ টেকনোলজি যোগ করেছে। এটা যেন একটা অদৃশ্য যোদ্ধা, আকাশে উড়ে যায় কিন্তু কেউ দেখতে পায় না। ইসরায়েল এখন চিন্তায় আছে, কারণ তাদের আয়রন ডোম এর সামনে অকেজো। পেন্টাগন নতুন প্রতিরক্ষা তৈরির চেষ্টা করছে, কিন্তু ইরান এগিয়ে আছে। এই গল্পটা শুধু সামরিক নয়, এটা রাজনৈতিকও। ইরান এখন বিশ্বকে বলছে যে তারা আর ভয় পায় না। তাদের জনগণের ঐক্য, তাদের আদর্শ, এগুলো তাদের শক্তি। জেনারেল পাকপুর বলেছেন, প্রত্যেক ইরানি একজন যোদ্ধা। এই ঘোষণা বিশ্বকে সতর্ক করেছে যে মধ্যপ্রাচ্য আর পুরনো নয়, নতুন যুগ শুরু হয়েছে, যেখানে অদৃশ্য শক্তিগুলো নিয়ন্ত্রণ করবে। কিন্তু পরবর্তী ধাপ কি কোনো যুদ্ধ, নাকি কোনো শান্তি? সাসপেন্সটা এখনো শেষ হয়নি।